12 মার্চ রোববার রাত 8টায় খালেদ মহিউদ্দিনের চেসবিসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। সম্মানিত উদ্যোগ ছাড়া সন্ত্রাস দমন সম্ভব নয়, আন্তর্জাতিক পুলিশ সম্মেলনে ইন্টারপোল। রাজধানীতে বেড়ে চলেছে অবৈধ হাসপাতাল ক্লিনিক, নীতিমালার সীমাবদ্ধতা স্বীকার করল সরকার। ঢাকার বাইরে সংগঠিত জঙ্গিরা, মফস্বলে পুলিশের অভিযান জোরদার। সম্মিলিত উদ্যোগ না নিলে সন্ত্রাস জঙ্গিবাদ মোকাবেলা সম্ভব নয় বলে মনে করে ইন্টারপোল। রাজধানীর হোটেল সোনারগাঁয়ে পুলিশ প্রধানদের সম্মেলনে কথা জানান সংস্থার মহাসচিব জার্গান স্টোক। সম্মেলনে জঙ্গিবাদ, মানব পাচার, মাদক, সাইবার অপরাধ ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তথ্য আদান প্রদান ও সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছেন 15 দেশের পুলিশ প্রধানেরা। ইন্টারপোল, ফেসবুক, যুক্তরাষ্ট্রের IGCI, FBI ও আসিয়ান পোলের 60 জন ঊর্ধ্বতন কর্মকর্তাও এতে যোগ দিয়েছেন। সম্মেলনে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন সহ আন্তর্দেশীয় অপরাধ প্রতিরোধের কর্মপন্থা নির্ধারণ করে যৌথ ঘোষণা স্বাক্ষরিত হবে। Inspector General Khan visiting West, Mr. Mohammad Muqtasir Rahman, BPM Bar, and could apprehend them. So, in our neighboring country, but they came out appreciable. I am thankful to the Secretary. জঙ্গি সন্ত্রাস এবং ট্রান্সন্যাশনাল ক্রাইম এটা দমনের জন্য আঞ্চলিক সহযোগিতা, রিজিওনাল কোঅপারেশন and sharing of the experience, এইগুলির মেইনলি উদ্দেশ্য যে প্রত্যেকটা এখানে যে 14টা দেশ আছে, এই দেশের পুলিশদের সাথে আমাদের to have the direct communication with the police agency. Bangladesh has been suffering from terrorism, specifically the terrorist attack last year, where many people here in Dhaka lost their lives. But the Bangladesh police was also very successful in dismantling terrorist activities, and I'd like to congratulate the Bangladesh police for being successful in this effort, and specifically for their... এটুস্পিকে একটি বিরতি নিচ্ছি, যখন ফিরে আসবো তখন IGP শহীদুল হক আমাদের সঙ্গে থাকবেন। পুলিশ সম্মেলনে কথা বলতে আমাদের সাথে আছেন পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুল হক। জনাব AKM শহীদুল হক, প্রথমেই আপনাকে অভিনন্দন জানাই যে প্রথমবারের মতো বাংলাদেশের 14 দেশের, আসলে 15 দেশের পুলিশ প্রধানদের নিয়ে একটি এরকম সম্মেলন করার জন্য আমরা জানতে পেরেছি যে বাংলাদেশ পুলিশ এবং ইন্টারপোল যৌথভাবে এই সম্মেলনের আয়োজক বা এই সম্মেলনটি উদ্যোগ নিয়েছিল। এই ক্ষেত্রে বাংলাদেশ পুলিশকে ইন্টারপোল প্রস্তাব দিয়েছিল না বাংলাদেশ পুলিশ ইন্টারপোলকে প্রস্তাব দিয়েছিল? জনাব AKM শহীদুল হক। মূলত বাংলাদেশ পুলিশ উদ্যোগ নিয়েছে, বাংলাদেশ পুলিশ ইন্টারপোলকে প্রস্তাব দিয়েছে তাদের সহায়তা করার জন্য, এবং আমাদের আহ্বানে সাড়া দিয়ে ইন্টারপোল আমাদেরকে সহায়তা করার জন্য এগিয়ে আসছে। কাজে ইন্টারপোলের সাথে আলাপ করে আমরা বাংলাদেশ পুলিশ এবং ইন্টারপোলের যৌথ আয়োজনে এই 15টি বাংলাদেশ সহ 15টি দেশ এবং 6টি সংস্থা এই সম্মেলন চলছে। জনাব AKM শহীদুল হক, আমরা যা দেখছি যে বাংলাদেশের সন্ত্রাস দমনে ইন্টারপোল সহ আন্তর্জাতিক পুলিশ বাহিনী থেকে পুলিশ বাহিনীর সাথে এই যে একটা যৌথ সম্মেলন হচ্ছে, আমরা যদি স্পেসিফিক জানতে চাই যে বাংলাদেশ আসলে কি ধরনের সহযোগিতা আন্তর্জাতিক পুলিশদের থেকে আশা করছে বা ইন্টারপোল থেকে আশা করছে, আলাদা আলাদা করে রাষ্ট্রগুলি থেকে আশা করছে বা আন্তর্জাতিক পুলিশ থেকে আশা, কি ধরনের সহযোগিতা আপনারা চাচ্ছেন? আপনারা জানেন বাংলাদেশ পুলিশের ক্যাপাসিটি এখন একটি উচ্চ মাত্রায় পৌঁছেছে, এবং বিদেশে এবং বিভিন্ন সংস্থায় আমাদের বাংলাদেশ পুলিশের ক্যাপাসিটিকে মূল্যায়ন করে এবং আমাদের প্রশংসা করে। আমরা বহির্বিশ্বে একটা গ্রহণযোগ্য অবস্থান করতে সক্ষম হয়েছি। এই সুবাদে আমাদের এই উদ্যোগ ছিল, এবং আমাদের এই উদ্যোগে শুধু ইন্টারপোলই না, অন্যান্য যতগুলি রাষ্ট্র আছে, সার্ক কান্ট্রির আমাদের 7টি রাষ্ট্র, তারপর আশেপাশে অস্ট্রেলিয়া, মায়ানমার সহ বিভিন্ন রাষ্ট্র, তারা আমাদেরকে স্পন্টেনিয়াসলি রেসপন্স করেছে। কারণ আমাদের উপরে তাদের আস্থা আছে। আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে এবং আমাদের দেশে আভ্যন্তরীণ যে সমস্যাগুলি ছিল, জঙ্গি সমস্যাগুলি, এগুলি যে আমরা
সমাধান করতে একটা সাফল্য অর্জন করেছি, এটা সকলে জানা আছে। আমাদের দেশে আপনি জানেন গুলশানে হোলি আর্টিশনের ঘটনার পরে এই দেশে একটি আতঙ্ক বিরাজ করতেছিল, দেশি বিদেশি সকলের মধ্যে আতঙ্ক বিরাজ করতেছিল, একটি নিরাপত্তাহীনতা পরিবেশ সৃষ্টি হয়েছিল, মানুষ বিদেশিরা এখানে আসতে ভয় পেত। সেই অবস্থা থেকে উত্তরণ করে এখন বাংলাদেশ একটি নিরাপদ জায়গা, এখানে জঙ্গির ঝুঁকি নাই, এটা বহির্বিশ্বে বিভিন্ন দেশে এটাই বিশ্বাসটা জন্মেছে। সেই বিশ্বাস থেকেই আমাদের দেশে একটি পর একটি আন্তর্জাতিক ইভেন্ট হচ্ছে এবং আমাদের সারা দিয়ে বিভিন্ন দেশে পুলিশ প্রধান, পুলিশ ডেলিগেট এরা আসছে, বিভিন্ন সংস্থা আসছে। কাজেই আমরা চাই প্রত্যেকের সাথে একটি সুসম্পর্ক রক্ষা করা। আপনি জানেন যে জঙ্গিবাদ এটা শুধু কোনো একক দেশের সমস্যা না, একটা বৈশ্বিক সমস্যা। এই সমস্যার সমাধান করতে আমার বাইলেটারাল সহযোগিতা দরকার হয়, রিজিওনাল সহযোগিতা দরকার হয় এবং আন্তর্জাতিক সহযোগিতা দরকার হয়। বাংলাদেশ এটা শুধু আমরা না, পৃথিবী। জি, হোলি আর্টিজান ঘটনার পরে যে বাংলাদেশকে আবার একটি নিরাপদ রাষ্ট্র ঘোষণা করা গেছে বা মানুষ মনে করছে, সে তার জন্য অবশ্যই আপনারা অভিনন্দন পাবেন। আমাদের একটু প্রশ্ন ছিল যে এই মুহূর্তে আপনারা কি ধরনের সহযোগিতা আন্তর্জাতিক পুলিশদের থেকে চান, এক, আর দুই হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে আপনি বলছিলেন যে সার্কের যে রাষ্ট্রগুলি আছে তাদের পুলিশ প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে, পাকিস্তানকে কি আমন্ত্রণ জানানো হয়নি নাকি পাকিস্তান আমন্ত্রণ পেয়েও আসেনি? জনাব শহীদুল হক। আমরা পাকিস্তানকেও আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু আমন্ত্রণ পাওয়ার পরে তাদের কাছ থেকে আমরা কোনো রেসপন্স পাই নাই, আমরাও আর পারসুয়েশন করি নাই। আচ্ছা, আমরা এই প্রত্যেকটা দেশের সাথে বাইলেটারাল সম্পর্ক তৈরি করতে চাচ্ছি, আবার রিজিওনাল সম্পর্ক করতে চাই, ইন্টারপোলের মাধ্যমেও সম্পর্ক তৈরি করতে চাই। কাজে এই অনুষ্ঠানে আমাদের একে অপরের সাথে পরিচয় হলো, একটি ইন্টারাকশন হচ্ছে এবং তাদের সাথে আমাদের 1-to-1 একটা কমিউনিকেশনের সুযোগ সৃষ্টি হবে এবং এই সুযোগটা পরবর্তীতে আমরা এই ইনফরমেশন এক্সচেঞ্জের জন্য, আমাদের ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য, আমাদের ট্রেনিং এক্সচেঞ্জের জন্য বিভিন্ন কারণভাবে আমরা এটা সহায়তা পাবো এবং কোনো দুষ্কৃতিকারী, জঙ্গি, আসামি যদি আমাদের দেশ থেকে পালিয়ে অন্য কোনো দেশে আশ্রয় নেয়, তাদেরকে যদি ওই দেশে পুলিশ ধরতে পারে, তাহলে আমাদের কি তাদের এই যে আমাদের যে সম্পর্ক হচ্ছে, এই সম্পর্ক দিয়ে আমরা তাদেরকে সহজেই আনতে পারবো। আমরা এই বাইলেটারাল সম্পর্ক তৈরি করতে চাই, রিজিওনাল সম্পর্ক করতে চাই। আমরা যে আমাদেরকে যে মিডিয়া রিলিজ পুলিশ হেডকোয়ার্টার থেকে আমরা পেয়েছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রের ফেডারেল অফ ইনভেস্টিগেশন এরও উপস্থিতির কথা সেখানে বলা হচ্ছে। কোন লেভেলের এফবিআই অফিসাররা এখানে উপস্থিত ছিলেন বা তারা কি করছেন, তাদের মতামত আমরা আলাদা করে শুনছি নাকি সম্মেলনের মধ্যেই তাদের মতামত যে 14টি পর্ব রয়েছে সেখানে আমরা শুনতে পারবো? এফবিআই একটি তদন্ত সংস্থা। এই তদন্ত সংস্থা বিভিন্ন দেশে পুলিশকে তারা তদন্ত কাজে সাহায্য সহযোগিতা করে থাকে। কাজে আমরা অতীতে এফবিআই এর কাছ থেকে এই ধরনের তদন্তে আমাদের সাহায্য সহযোগিতা পেয়েছি। কাজে যারা এফবিআই থেকে একজন উচ্চ পর্যায়ে ডাইরেক্টর লেভেলে একজন কর্মকর্তা আছেন, তিনি অতীতেও আমাদের এখানে দেশে ভিজিট করেছেন। কাজে তারা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে আসে এবং তারা তদন্ত সংক্রান্তে বিয়ন্ড দ্য টেরিটরি যে তদন্তে তাদের নীতিমালা আছে, সে তার উপরে আগামীকাল একটা সেশনে তিনি বক্তব্য রাখবেন এবং উনি আমাদেরকে এখানে যে কটা দেশ আছে প্রত্যেককে আশ্বাস করবেন যে কোনো তদন্তে যদি তাদের কোনো সাহায্য সহযোগিতা লাগে, তাহলে তারা আমাদের প্রত্যেকটা দেশকে সাহায্য সহযোগিতা। জনাব শহীদুল হক, আমরা অতীতে দেখেছি যে আমরা অভিজিৎ কথা মনে করতে পারি, অভিজিৎ রায়ের কথা মনে করতে পারি যে তার স্ত্রী একরকম অভিযোগ করেছিলেন এফবিআই কে এখানে কাজ করতে দেওয়া হয়নি। এর আগেও বিভিন্ন তদন্তের ক্ষেত্রে এফবিআই সাহায্য করতে চেয়েছিল, আমরা সেটি নেয়ার ক্ষেত্রে আমাদের খুব বেশি উৎসাহের আমরা দেখি নাই। আমরা কি এখন এফবিআই সহ অন্যান্য আন্তর্জাতিক পুলিশ সংস্থাকে কোনো তদন্তে বা তদন্ত প্রক্রিয়ায় সাহায্য করার ক্ষেত্রে আমরা কি একটু দরজা খুলছি কিনা বা আমরা আমন্ত্রণ জানাচ্ছি কিনা, স্বাগত জানাচ্ছি কিনা? আমরা অতীতে সাহায্য করতে, অতীতে তাদের সহায়তা চাইনি তা না, যেখানে আমাদের প্রয়োজন হবে সেখানে চাপো, যেখানে প্রয়োজন নাই সেখানে দরকার নেই। যেখানে আমাদের তদন্তকারী কর্মকর্তা, আমাদের পুলিশ যেখানে ক্যাপাবল, সেখানে অন্যের কাছ থেকে দান নেওয়ার প্রয়োজন নেই। যেখানে আমাদের প্রয়োজন হবে সেই ক্ষেত্রে আমরা সহায়তা নিব।
কাজে আমরা কখনো অন্যের কে আমরা বৈরী ভাবি না, সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে যে যতটুকু যার কাছ থেকে যতটুকু সহায়তা দরকার অথবা যাকে যতটুকু সহায়তা প্রদান করা দরকার সেই ধরনের একটি রিলেশনশিপ আমরা ইস্টাবলিশ করতে চাই। জনাব এ কে এম শহীদুল হক, এখানে বিভিন্ন বিষয় 14টি কর্ম অধিবেশন আছে, সেই 14টি কর্ম অধিবেশনে কি সরকার বা যারা সরকার পরিচালনা করে, রাষ্ট্রের যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের মধ্যে তারা পুলিশ এই অঞ্চলে পুলিশ বাহিনীকে পুলিশের শক্তিকে নিয়ন্ত্রিত করতে চায় এরকম কোনো বিষয় আলোচনায় উঠে আসছে কিনা, বা সেটি কিভাবে প্রতিরোধ করা যায়, সেটি কিভাবে পুলিশকে আলাদা করা যায়, সেটি কোনো আলোচনা আসছে কিনা? না, এই ধরনের কোনো আলোচনার এখানে আমাদের তফসিলভুক্ত নাই, এই ধরনের আলোচনার কোনো প্রয়োজনও নাই। আমরা একটি সেপার রিজন, সেপার ওয়ার্ল্ড, একটা সেপার কান্ট্রি তৈরি করার জন্য আমাদের যে মহান দায়িত্ব আছে, প্রত্যেকটা দেশে পুলিশের যে মহান দায়িত্ব আছে, সেই দায়িত্বটা আমরা কতটুকু সুচারুভাবে করতে পারি, একে অপরের সাথে সহযোগিতা করে কিভাবে আমরা সেই দায়িত্ব পালন করতে পারি, সেই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। আর যে সমস্ত বিষয়গুলি চ্যালেঞ্জ, আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলি আছে সেই চ্যালেঞ্জগুলি নিয়ে আলোচনা হবে, এবং সেই আলোচনার পরে 3 দিন আলোচনার পরে আমাদের একটা জয়েন্ট ডিক্লারেশন হবে। সেই জয়েন্ট ডিক্লারেশনে আমাদের মডালিটি থাকবে কিভাবে আমাদের যে মিউচুয়াল কোঅপারেশন, বাইলেটারাল কোঅপারেশন, রিজিওনাল কোঅপারেশনগুলি থাকবে, সেই মডালিটি সম্বন্ধে একটা আলোকপাত থাকবে। আপনি যে বিষয় বলছেন ওই বিষয়ে কোনো আলোচনা এখানে হবে। স্পষ্ট আমরা দেখতে পেলাম যে ইন্টারপোলের যে মহাসচিব আছেন ইয়র্গেন স্টক, তিনি হোলি আর্টিজানের এই নৃশংস হত্যা হামলার পর আমরা পুলিশ বাহিনীর অনেক প্রশংসা করলেন। আপনি আমাদের একটু বলবেন যে এই হোলি আর্টিজান ঘটনার পরে যে এইটি সামাল দেয়া গেল, এইটার ক্ষেত্রে সবচেয়ে বড় কি ভূমিকা ছিল বা কার ভূমিকা ছিল, পুলিশ যে এটিকে নিয়ন্ত্রণ করতে পারলো বা আমাদের এটি নিরাপত্তামূলক অবস্থায় ফিরিয়ে আনতে পারলো? এখানে আমাদের দেশে বিভিন্ন সংস্থা ল এনফোর্সমেন্ট কাজ করছে, কিন্তু মূলত পুলিশের ভূমিকাটাই সবচেয়ে বেশি। কারণ যতগুলি ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনায় মামলা হয়েছে এবং সেই মামলায় তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। আমাদের সেই চৌকুশ তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্ত করতে গিয়ে এই জঙ্গিদের নেটওয়ার্ক আমরা খুঁজে পেয়েছি। তাদের নেটওয়ার্কটা পাওয়ার কারণে যখনই তারা যেখানে অ্যাসেম্বল হয়েছে কোনো ধ্বংসাত্মক কাজ করার জন্য, আমরা তাদের হয়রাবার জানতে পেরেছি এবং তাদের হয়রাবার জানে আমরা অপারেশন করেছি। কাজে এখানে আমি মূলত পুলিশ কর্মকর্তা, চৌকুশ, প্রতিবান, ডেডিকেটেড কমিটেড পুলিশ কর্মকর্তা, তাদের ভূমিকাই বেশি। অন্যান্য যে আইন প্রয়োগকারী সংস্থা আছে তাদের সহায়তা আমরা পেয়েছি। জনাব এ কে এম শহীদুল হক, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের 12, 13, 14 যে 3 দিন ব্যাপী চিফস অফ পুলিশ সম্মেলন, সেই সম্মেলনের সফলতা কামনা করি। আমরা এডু স্পিক একটি বিরতি নিচ্ছি। রাজধানীর মোহাম্মদপুর শ্যামলী আবাসিক এলাকায় আইন লঙ্ঘন করে গড়ে উঠেছে অন্তত 50টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার। নানা অনিয়মের অভিযোগে গত 1 বছরে 25 অভিযানে 62 জনকে জেল জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের দাবি, আইনি সীমাবদ্ধতায় কার্যকর উদ্যোগ নিতে পারছে না তারা। চটকদার নাম সাইনবোর্ড, সঙ্গে আছে নামী চিকিৎসকের নাম। মোহাম্মদপুরের বাবর রোড থেকে শ্যামলী আবাসিক এলাকার অলিগলিতে রয়েছে 50টিরও বেশি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। নামমাত্র চিকিৎসক, নার্স, হাতে গোনা বেড, অপারেশন থিয়েটারও অস্বাস্থ্যকর পরিবেশে। 1,50,000 টাকা দিল। কিসের কারণে? ওই ওটিতে অটোগ্লাভের জন্য। অটোগ্লাভের ছিল না, মিটারটা ছিল না। পরিবেশ অধিদপ্তরের নতুন আইনে আবাসিক এলাকায় হাসপাতাল তৈরির ছাড়পত্র দেওয়ার বিধান নেই, কিন্তু 1982 সালের নীতিমালায় গড়া হয়েছে এখানকার প্রায় সবগুলো প্রতিষ্ঠান। এ নিয়ে প্রশ্ন আছে স্থানীয়দেরও। এইরকম মনে করেন হাসপাতাল দেওয়ার কোনো অনুমতি আসে না, অথবা সিটি কর্পোরেশন কিভাবে দেয়। নানা অনিয়মের অভিযোগে 2016 সালে এখানে 25টি অভিযান চালায় র্যাব। জেল জরিমানা হয় অন্তত 62 জনের। বেশিরভাগ প্রতিষ্ঠান অবস্থা নাজুক। ইনফ্যাক্ট এখানে কয়েকটি হাতে গোনা প্রতিষ্ঠান রয়েছে যেগুলো একটু ভালো। গত 1 বছরে এখানে আমাদের প্রায় 25টার উপর বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে আমরা অভিযান পরিচালনা করেছি, এবং যে অভিজ্ঞতা আমাদের হয়েছে সেটা হচ্ছে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে যে সমস্ত রিএজেন্ট ব্যবহার করে টেস্ট করা হয় তার অনেকগুলি আমরা পেয়েছি ডেট এক্সপায়ার্ড।
স্বাস্থ্য অধিদপ্তরের দাবি, নীতিমালার আইনি সীমাবদ্ধতার কারণে ব্যবস্থা নিতে পারছে না তারা। পরিবর্ধন অথবা সংশোধন না করব ততক্ষণ পর্যন্ত আমরা আইনগতভাবে এই সমস্ত ক্লিনিক ল্যাবরেটরির ব্যাপারে কিছু করতে পারব না। এটার ব্যাপারে কিন্তু মন্ত্রণালয়ে কাজ চলতেছে। এদিকে মন্ত্রণালয় ও অধিদপ্তরের মাত্র 2টি দল দিয়ে চলছে দেশের প্রায় 5,000 সরকারি হাসপাতাল ক্লিনিকে তদারকি। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবৈধ বেসরকারি হাসপাতাল ক্লিনিক নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার আ.ফ.ম. রুহুল হক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। ডাক্তার আ.ফ.ম. রুহুল হক, আইন লঙ্ঘন করে হাসপাতাল ক্লিনিক গড়ে উঠছে কিনা এ বিষয়ে মন্ত্রণালয় থেকে কোনো নজরদারি করা হয় কিনা, কোন এলাকায় হাসপাতাল ক্লিনিক নির্মাণ করা যাবে এই বিষয়ে কি ধরনের নিয়ম অনুসরণ করা হয়? ডক্টর রুহুল হক। ধন্যবাদ আমাকে এই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আবারও নিয়ে আসার জন্য। অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন যে হাসপাতাল যদি এখন একটি ব্যবসায়ী স্থানে পরিণত হয়েছে। হাসপাতাল মূলত সেবা দেওয়ার জন্য, কিন্তু আমরা আজকাল অন্য ব্যবস্থাপনা দেখছি। প্রশ্ন যেটি যে মন্ত্রণালয় এটি তদারকি করতে পারে কি পারে না, অবশ্যই পারে। মন্ত্রণালয় থেকে পারমিশন না নিয়ে কোনো ক্লিনিক স্থাপন করা যায় না, কিন্তু মন্ত্রণালয়ের নজরেই নেই, স্বাস্থ্য বিভাগের নজরেই নেই এমন কোনো অনেক ক্লিনিক গড়ে উঠেছে বা উঠছে। এবং এদেশে এই অসাধু ব্যবসায়ী, সেখানে ডাক্তারই হোক বা ডাক্তার নামের অন্য কোনো লোক হোক, এইসব ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করছে। আমাদের এদেরকে তদারকি করার জন্য আপনি ঠিকই বলেছেন উপস্থাপনায় যে জনবলের কিছু সংকট আছে। তদুপরি আমাদের যে সিভিল সার্জন মহোদয়রা রয়েছেন প্রত্যেক ডিস্ট্রিক্টে, তাদের সহকর্মীরা রয়েছেন, তারা অবশ্যই দেখতে পারেন যে কোন কোন জায়গায় এইসব ক্লিনিক নেই। এবং যে কোনো উচ্চ পর্যায়ের কর্মকর্তা, ডিসি সাহেব বলেন, এসপি সাহেব বলেন, ইউএনও মহোদয় বলেন, তারাও অবশ্যই দেখতে পারেন যে হাসপাতালগুলোর লাইসেন্স আছে কিনা বা তাদের জনবল ঠিক আছে কিনা, সেখানে নার্স আছে কিনা, সেখানে উপযুক্ত যন্ত্রপাতি আছে কিনা। আমরা সবাই মিলে যদি এগুলোকে পরিচালনা না করি, আমরা এদের তদারকি না করি, তাহলে আমাদের অবশ্যই অনেক সময় লাগবে। আমাদের সকলের, সর্বোপরি জনসাধারণেরও সচেতনতার ব্যাপারটি। ডক্টর রুহুল হক, আপনি নিশ্চয়ই জানেন যে আমরা নিউজে দেখাচ্ছিলাম যে স্বাস্থ্য অধিদপ্তরের যে পরিচালক ক্লিনিক ও হাসপাতাল এ.কে.এম. সাইদুর রহমান আছেন, তিনি বলছেন যে যতক্ষণ পর্যন্ত পরিবর্তন এবং সংশোধন না করব ততক্ষণ পর্যন্ত আইনগতভাবে এই সমস্ত ক্লিনিক হাসপাতালের বিরুদ্ধে কোনো ব্যবস্থা। তিনি কোন আইনের সীমাবদ্ধতার কথা বলছেন এখানে ডক্টর রুহুল হক? এটি আইনের সীমাবদ্ধতা রয়েছে কোনো? এটি আমি অবশ্য সাইদুরকে এটি আমি ডক্টর সাইদুরকে জিজ্ঞেস না করে বলতে পারবো না। তো আমার মতে যতটুকু আইন আছে সেই আইনেই এই ক্লিনিকগুলোকে বা পরিচালনা বা এদেরকে তদারকি করা সম্ভব। তবে এর হয়তো কিছু কিছু পরিবর্তন আনা দরকার নেই, তা আমি অস্বীকার করছি না, কিন্তু যতটুকু আইন আমরা করেছি আগে থেকেই তার মধ্যে থেকে কিন্তু এই ক্লিনিকগুলোকে তদারকি আমাদের করতে হবে। এবং আমাদের যে দুর্বলতা আছে সেই দুর্বলতাটুকু কাটিয়ে আমাদের যে জনবল, বিশেষ করে সিভিল সার্জন মহোদয় এবং ডিভিশনাল আমাদের যে ডাক্তাররা আছে, তাদের উপরে কিছু দায়িত্ব দিয়ে দায়িত্ব আদায় করে ছাড়তে হবে যে তোমার ওখানে কোনো অবৈধ ক্লিনিক যদি থাকে তাহলে তোমার উপরে শাস্তি বর্তাবে। ওই ক্লিনিকের তো শাস্তি দিতেই হবে, কিন্তু তাদের উপরেও এই দায়িত্বটা বদলিয়ে আনতে হবে। আমি জানি, আই এম সরি সিভিল সার্জন যারা আছে তাদের বলছি, কিন্তু তোমরা জানো যে তোমাদের ওখানে কিছু কিছু অবৈধ ক্লিনিক আছে এবং সেগুলো বিভিন্ন কারণে চলে, সেগুলো অনেকেই জনগণ জানেন এবং এগুলোকে বন্ধ করার দায়িত্ব আমাদের সকলে মিলে। আমি নিশ্চিতভাবে বলতে চাই যে জনগণকে প্রতারিত করা যাবে না, চিকিৎসার নামে সাধারণ মানুষকে প্রতারণা করা যাবে না। যারা এসব প্রতারণা করছে তাদের সুনির্দিষ্ট হারে শাস্তি প্রদান করতে হবে। আমরা একটু নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সারোয়ার আলমের কাছে যাই। জনাব সারোয়ার আলম, আপনি কি মনে করেন যে এই অবৈধ হাসপাতাল ক্লিনিক গুলোকে বন্ধ করে দেওয়ার জন্য, তুলে দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে আইন রয়েছে, নাকি আপনিও মনে করেন আইনের সীমাবদ্ধতা রয়েছে? জনাব সারোয়ার আলম। ধন্যবাদ আপনাকে। আসলে বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক সমূহ নিয়ন্ত্রণ বা লাইসেন্সিং এর জন্য যে আইনটি রয়েছে, এই আইনটি আমাদের কাছে মনে হয়েছে আইনটি একটি সংক্ষিপ্ত আইন। এই সমস্ত বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক সমূহকে আরও কঠোর নজরদারি বা নিয়ন্ত্রণের জন্য এই আইনটিকে আসলে সংশোধন করা প্রয়োজন বলে আমরা মনে করি। কারণ আমরা দেখেছি যে এই আইনটিতে মূলত আসলে যে হাসপাতাল বা ক্লিনিক করতে গেলে লাইসেন্স নিতে হবে এবং হাসপাতালে ডাক্তার এবং নার্সের কি কি অনুপাত থাকবে সেটি বলা হয়েছে। পাশাপাশি হচ্ছে যে কোন ধরনের টেস্টের কি কি প্রাইস থাকবে বা আসলে কস্টিং বিষয়ে বলা হয়েছে।
এর বাইরে আসলে অন্য কোনো বিষয়, যেমন আপনার ধরেন কেউ যদি মেয়াদ উত্তীর্ণ কোনো রিয়েজেন্ট দিয়ে কোনো টেস্ট করে বা কোনো ফেক বা ভুয়া রিপোর্ট কেউ প্রদান করে বা টেস্ট না করে কোনো ধরনের রিপোর্ট প্রদান করে বা এই সম্পর্কিত অন্যান্য কোনো বিষয়ে অপরাধ সংঘটিত হয়, তাহলে তার কি পানিশমেন্ট হবে ওই আইনে কিন্তু সরাসরি বলা নেই। জনাব সারোয়ার আলম, আপনি আমাদের সঙ্গেই থাকবেন। আমি ডক্টর রুহুল হকের কাছে এই বিষয়টা একটু জানতে চাইবো যে ডক্টর রুহুল হক, এটি একটি কি বাস্তব সমস্যা কিনা যে আসলে আইনের কিছু সীমাবদ্ধতা রয়েছে যার জন্য আসলে ডক্টর রুহুল হক এটি যে কথাটি বললেন এগুলো হয়তো সামগ্রিকভাবে লেখা নেই, কিন্তু আমি মনে করি যে এইসব আইনে যদি সীমাবদ্ধতা থাকে সেগুলো পরিবর্তন করা বা নতুন আইন করা একেবারেই কোনো বিষয় নয়, এগুলো করেই আমাদের করতে হবে। এবং যেখানে এসব যেমন বললেন যে ফলস রিপোর্ট বা অন্যান্য যে নিয়মকানুন মেনে কাজ করা হচ্ছে না, তাদেরকে আমাদের নিয়মকানুনের মধ্যে এনেই এই ক্লিনিক বা হাসপাতালগুলো পরিচালনা করতে হবে। এর কোনো ব্যত্যয় নেই, এখানে কোনো মাপ নেই, এখানে মানুষ যায় বিপদে পড়েই সাধারণভাবেই। সুতরাং সেখানে আমাদের কঠিন হয়ে এইসব জায়গাগুলো আমাদের মেনে নিতে হবে এবং কাজ করতে হবে। জনাব সারোয়ার আলম, অবৈধ ক্লিনিক হাসপাতাল উচ্ছেদ করতে আপনারা যান বা অবৈধ হাসপাতাল ক্লিনিক আইনের আওতায় আনতে আপনারা যান, কিন্তু আমরা দুই ধরনের অভিযোগই শুনি। এক শুনি হচ্ছে যে আপনারা যেগুলি আসলে আইন মানে না তাদেরকে অনেক কারণে ছাড় দিয়ে থাকেন, আবার অনেক সময় যারা আইন মেনেই চলে তাদেরকে নানা কারণে হয়রানি করে থাকার অভিযোগও আমরা শুনে থাকি। এই সব অভিযোগ আসলে কতটা সত্য জনাব সারোয়ার আলম? এই অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসত্য। আমরা জানেন যে গত কয়েক বছর যাবৎ কিন্তু সরকারের বেশ কয়েকটি ডিপার্টমেন্ট যৌথভাবে কিন্তু এই সমস্ত মনিটরিংগুলি করছে। আমাদের স্বাস্থ্য অধিদপ্তর, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, আমাদের সিভিল সার্জন মহোদয়গণ, জেলা প্রশাসন সমন্বিতভাবে কিন্তু ঢাকা সহ সারা দেশেই কিন্তু এই সমস্ত তদারকিগুলি করছেন। এবং যেখানে প্রতিষ্ঠানগুলি নিয়ম মেনে চলছেন বা চালাচ্ছেন বা কোয়ালিটি মেনটেন করছেন, তাদেরকে কিন্তু আমরা ধন্যবাদ দিয়ে আসি, তাদেরকে কিন্তু আমরা প্রশংসা করে আসি। ওকে, আর যে সমস্ত জায়গায় অ্যানোমালিজ পাওয়া যাচ্ছে বা কোনো ভুয়া রিপোর্ট তৈরি করছে, ডাক্তার নেই বা লাইসেন্সের কন্ডিশন তারা ফলো করেনি বা মেনটেন করেনি, সেই সমস্ত জায়গায় কনক্রিট এভিডেন্সের ভিত্তিতে কিন্তু তাদেরকে পানিশমেন্ট দেওয়া হয়। জনাব সারোয়ার আলম, ধরুন ঢাকা শহরে আমাদের রিপোর্টে আছে যে ঢাকা শহরে শুধু মোহাম্মদপুর শ্যামলী এলাকায় 50টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে যারা আইন মানছে না। এর মধ্যে আপনি অভিযান চালাচ্ছেন 5টায়, আমি ধরে নিচ্ছি সংখ্যাটি, যে 5টায় চালাচ্ছেন বা যেই 45টিতে চালাচ্ছেন না সেটি আপনারা কিসের ভিত্তিতে নির্ধারণ করেন? যেটি হয়েছে যে আপনাকে কিন্তু একটা বিষয় বুঝতে হবে, সেটি হচ্ছে যে 50টি প্রতিষ্ঠান যে সমস্যা থাকে, 50টি প্রতিষ্ঠানকে কিন্তু এনফোর্সিং এজেন্সি বা আমরা কিন্তু আসলে একই দিনে কিন্তু অভিযান পরিচালনা করতে পারবো না, একটি বাস্তব বিষয়। আমরা কিন্তু যেখানে প্রবলেমটা খুব সিভিয়ার বা যেখানে সমস্যাগুলি বেশি হচ্ছে বা আইন মানছে না বা লঙ্ঘন হচ্ছে, সেই প্রায়োরিটি বেসিসে কিন্তু করছি। আমরা কিন্তু এমন না যে কাউকে ছাড় দিচ্ছি, আমরা কিন্তু প্রত্যেকেই করছি, কিন্তু যে বেশি ভায়োলেশন করছে বা বেশি প্রতারণা করছে বা কোয়ালিটি মেনটেন করছে না, তাকে কিন্তু আমরা প্রথমে ধরছি। তারপরে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে কিন্তু আমরা মনিটরিং আওতায় নিয়ে আসছি। আপনারা যে প্রতিষ্ঠানগুলিতে অভিযান চালাচ্ছেন সেগুলি দৈব চয়ন ভিত্তিতে নির্ধারণ করছেন কিনা? না, বিষয়টি কিন্তু সামান্য, সেটা হচ্ছে আমরা কিন্তু স্পেসিফিক তথ্য কালেকশন করে এবং অভিযোগের ভিত্তিতে এবং যেখানে কোয়ালিটি মোটেও মানা হচ্ছে না সেগুলোতে প্রথম পরিচালনা করছি, তারপরে তার থেকে লেস যেগুলো কোয়ালিটি সম্পন্ন সেগুলোতে পরিচালনা করছি। আমরা কিন্তু প্রবলেমের প্রায়োরিটি বেসিসে কাজ করছি, কারণ সবগুলোকে কিন্তু একই দিন অভিযান পরিচালনা করা কিন্তু সম্ভব নয়। ডক্টর রুহুল হক, আপনি কি মনে করেন যে এই যে পদ্ধতিতে অভিযান চলছে মনিটরিংটা করার জন্য বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেই পদ্ধতিটি ঠিক আছে বলে আপনি মনে করেন ডক্টর রুহুল হক? নজরদারির আইন শৃঙ্খলার যে ধন্যবাদ। আমি প্রথমে যে কথাটি বলতে চাই যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে অতীতে যেমন ছিল তার চাইতে অনেক বেশি আজকাল আমাদের এই মনিটরিংগুলো চলছে। আমার সময়ে হয়েছে, জনাব নাসিম ভাই সাহেবের সময়েও অনেক ভালোভাবে মনিটরিং চলছে। একথা সত্যি যে যতটুকু হওয়া দরকার, যেমন আলম সাহেব বলছিলেন যে যতগুলো করা দরকার হয়তো ততগুলো করা সম্ভব হচ্ছে না, কিন্তু তাই বলে আমি মানবো না বা বলবো না যেগুলো হচ্ছে না বা করা হচ্ছে না তাদেরকে বাইপাস করে যাওয়া উচিত। আমার মনে হয় সকলের মনিটরিং করা উচিত এবং দেখা উচিত
যে সবাই ঠিকমতো করছে কিনা। এই জন্য আমাদের জনবল লাগবে, অনেক বেশি জনবল লাগবে। আমি ডক্টর সাইদুর, যিনি ডিরেক্টর হসপিটাল আছেন, তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, আমার সময় তিনি কাজ করেছেন। আমি মনে করি তিনিও চেষ্টা করছেন। বর্তমান ডিজি সাহেব আছেন, মন্ত্রী মহোদয় তো আছেনই, সবাই মিলে চেষ্টা করা হচ্ছে বটে, কিন্তু হয়তোবা বলতে পারেন অপ্রতুল। আমাদের এই চেষ্টাটাকে আরো বাড়িয়ে আশা করব যে এই চেষ্টাটা জারি থাকবে। ডক্টর আফামর রুহুল হক এবং জনাব সরোয়ার আলম, আপনাদের অনেক ধন্যবাদ। এর স্পিকে একটি বিরতি নিচ্ছি। জেলা উপজেলায় সংগঠিত হচ্ছে জঙ্গিরা। 90 জেএমবি সদস্যদের ধরতে মফস্বলের অভিযান জোরদার করেছে পুলিশ। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন খুলনা দক্ষিণের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ আরেফ এবং আমাদের উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান। জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আরেফ, এই সম্প্রতি কতটা সময়, বা আমরা যদি কুমিল্লার কথা বলি, কুমিল্লায় পুলিশের উপর ব্যবহৃত বোমাগুলো আগের চেয়েও শক্তিশালী, এমন তথ্য দিচ্ছে কাউন্টার টেরোরিজম ইউনিট। আমরা দেখছি যে আসামিদের ছিনিয়ে নিয়ে যেতে বিভিন্ন রকম হামলা চালাচ্ছে, বিশেষ করে জেএমবি। সেগুলি প্রতিরোধে আপনারা কতটা সতর্ক আছেন, কতটা সক্ষম আছেন, জনাব আব্দুল্লাহ আরেফ? জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। এই সমস্যা শুধু বাংলাদেশের মধ্যে নাই, এটা বাইরের এবং বাংলাদেশের সবারই সমস্যা। তো আমরা এই জঙ্গিবাদ খুলনা মেট্রোপলিটন পুলিশের এরিয়াতে আমরা জঙ্গিবাদের কোনো কার্যক্রম দেখছি না। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি এবং আমরা অলরেডি কতগুলি কৌশল হাতে নিয়েছি। যেমন আমরা ইমিডিয়েটলি বর্ডার চেকিং করছি। আমরা যে সমস্ত আগন্তুক শহরের বাইরে থেকে আসছে তাদেরকে বিভিন্ন কৌশল অবলম্বন করে তাদেরকে আমরা তারা কে কোথা থেকে আসছে এগুলি তথ্য সংগ্রহ করছি, গোয়েন্দা নজরদারি বাড়িয়েছি এবং সবচেয়ে বড় যে জিনিসটা, আমরা ভাড়াটিয়াদের তথ্য নিচ্ছি এবং আমরা খুলনা মেট্রোপলিটন পুলিশ তার সর্বোচ্চ সতর্ক অবস্থা থেকে নাগরিকদের নিরাপত্তার জন্য আমরা নাগরিকদেরকে নিয়ে এই জঙ্গিবাদকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। জনাব আব্দুল্লাহ আরেফ, আমি খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাইবো যে এত সব তৎপরতার পরও 90 জেএমবি যে সংগঠিত হচ্ছে বলে নানা ধরনের তথ্য প্রমাণ আমাদের কাছে আসছে, এতে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ঘাটতি দেখেন কিনা আপনাদের কোনো ঘাটতি দেখেন কিনা? আপনাকে একটি জিনিস বলি যে বাংলাদেশ পুলিশ, আমি আপনাকে একটি জিনিস বলি যে বাংলাদেশ পুলিশ জঙ্গি দমনে সারা বিশ্বের মধ্যে একটি রোল মডেল। আমরা বিশেষ করে খুলনাতে আমরা এই ধরনের জঙ্গি কোনো কার্যক্রম দেখছি না। আমাদের কাছে একটি জিনিস বলি, সেটা হলো যেহেতু তাদের শীর্ষ বড় বড় নেতারা আমাদের আইনের হাতে তারা গ্রেপ্তার হয়েছে এবং আমরা জঙ্গি নিধন করে বিশ্বের মধ্যে একটি রোল মডেল স্থাপন করেছি, তাদের অনুসারীরা ভয় দেখানোর জন্য দুই একটি কার্যক্রম হয়তো করতে পারে, এটি আমরা মোটেই বিচলিত না। আমরা খুলনা মেট্রোপলিটন পুলিশের প্রতিটি সদস্য আমাদের হাতে যে সক্ষমতা আছে তা অত্যন্ত আমরা সবল। এই জঙ্গি দমনে আমরা অত্যন্ত সবল আছি। খুলনাতে এই ধরনের কোনো কার্যক্রম আমরা দেখছি না। আমি একটু জনাব হাসিবুর রহমান আপনার কাছে যেতে চাই। বিলু ভাই, আপনি কি মনে করেন জঙ্গি নির্মূলে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর উপরও জোর দিচ্ছেন বিশ্লেষকেরা? এইটি প্রেক্ষাপট মাথায় রেখে যদি আমরা বলি, জঙ্গিদের পুনরায় সংগঠিত হওয়ার বিষয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া এবং বক্তব্য কি, এবং পুনরায় সংগঠিত হচ্ছে তা আমরা বিভিন্ন তথ্যে যেরকম জানি, তেমনি আবার জানছি যে এই পুলিশ বাহিনীর শীর্ষ কর্মকর্তা প্রথম দিনে উপস্থিত যে প্রবন্ধ মনিরুল ইসলাম যে প্রবন্ধ উপস্থাপন করেছেন তার মধ্যে এটি উঠে এসছে। বিলু ভাই, সাধারণ মানুষ কি মনে করছে, কি প্রতিক্রিয়া দেখাচ্ছে? খালেদ ভাই, আপনি ঠিকই বলেছেন। সাধারণ মানুষ কিন্তু আগের চেয়ে এখন অনেক সচেতন। বিশেষ করে জঙ্গির যে বিষয়গুলো সেগুলো কিন্তু সাধারণ মানুষের সন্দেহ হলে পুলিশকে জানাচ্ছে। কিন্তু আমি মনে করি কোনো কোনো ক্ষেত্রে পুলিশের যথেষ্ট দুর্বলতা রয়েছে। তাদের যে আগ্রহ বা বিষয়গুলোকে একটু খতিয়ে দেখবার, সেই রকম জায়গায় অনেকগুলো দুর্বলতার কথা আমি জানি। বিশেষ করে আপনি যদি ধরেন বগুড়ার সারিয়াকান্দিতে একজন পুলিশে চাকরি করে, যার বিরুদ্ধে দেশব্যাপী বোমা হামলার পরপরই পুলিশ হেডকোয়ার্টার থেকে একটা তালিকা এসেছিল বগুড়ায়, সেই তালিকায় পুলিশের সেই কর্মকর্তা, যদিও সে নিচের দিকে তার নাম ছিল, সে এখনো পুলিশেই চাকরি করছে। এই যে বিষয়গুলো কিন্তু গণমাধ্যমে অনেকবার আসছে, কিন্তু তার বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত নেয়নি। পাশাপাশি আপনি যদি বগুড়ার আরও যে বড় বড় ঘটনা, বিশেষ করে জোয়ানপুরে যে বোমা বিস্ফোরণের ঘটনা, শিয়া মসজিদে যে হামলার ঘটনা ঘটলো, এর সাথে কিন্তু যারা ছিল তাদের কেউ কেউ বন্দুকযুদ্ধে মারা গেছে, আবার অনেকে কিন্তু এখনো পলাতক রয়েছে। 1 বছর 1.5 বছর ধরে পলাতক থাকার বিষয়টাও কিন্তু মনে হয় অনেক জায়গাতেই
গাফিলতির বিষয়টি সামনে চলে আসে। এর পাশাপাশি আপনি জানেন যে পুরো উত্তরবঙ্গই কিন্তু জঙ্গিদের জন্য একটা নিরাপদ আবাসস্থল ছিল একসময়, বিশেষ করে যারা বাংলা ভাইয়ের সহযোগী ছিল তাদের এখনো কিন্তু অনেকেই রয়েছে খোলামেলা এবং বেশ স্বাভাবিকভাবেই চলছে, যদিও তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা সুযোগ পেলে স্বাভাবিক জীবনে ফিরে আসবে। জঙ্গিদের কাছ থেকে আরেকটি প্রসঙ্গ আপনার কাছে আসতে চাই যে আসামিদের ছিনতাই করা সেটির শিকার হচ্ছে বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় পুলিশ বাহিনী, সেটির ক্ষেত্রে আপনার পর্যবেক্ষণ কি? আপনি যদি খুব সংক্ষেপে বলেন, আমরা আব্দুল আরফের কাছেও বিষয়টি জানতে চাইবো একটু। আমি এই বিষয়টি নিয়েও যারা এর সাথে এখনো সংশ্লিষ্ট রয়েছে, আপনি জানেন যে সাংবাদিকতার খাতিরে নানাভাবেই কথা বলতে হয়, যোগাযোগ রাখতে হয়, তাদের কাছে এই বিষয়টা আমি জানতে চেয়েছিলাম। যারা একসময় বাংলা ভাইয়ের সাথে সরাসরি থেকে জেএমবি ছিলেন তারা কিন্তু বলছে যে তাদের যে আদর্শ, তাদের যে দিক নির্দেশনা ছিল তার সাথে নব্য জেএমবির দিক নির্দেশনার কিছুটা পার্থক্য রয়েছে এবং সে কারণে তারা মনে করে যে এটি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি যে হামলা সেটা কিন্তু তারা তাদের জায়গা থেকে বিচ্যুত হয়েছে। তারা মনে করে যে ইসলাম কায়েমের জন্য এক ধরনের প্রচেষ্টা থাকা উচিত, কিন্তু মানুষ হত্যা করে বা এরকম না। এই প্রসঙ্গে আমি বলেছিলাম যে বাংলা ভাই তো বেশ কিছু লোককে হত্যা করার জন্য আপনাদেরকে উদ্বুদ্ধ করেছিল, সেই প্রসঙ্গে তারা বলেছে যে তারা হলো নাস্তিক অথবা তারা ইসলামের পরিপন্থী। বিলু ভাই আপনাকে ধন্যবাদ। আমি জনাব আব্দুল আরফ আপনার কাছ থেকে জানতে চাইবো যে আসামিদের ছিনতাই করা পুলিশের কাস্টডি থেকে সেটি সম্পর্কে আপনি কি বলবেন? পুলিশের কি সেই সক্ষমতা রয়েছে কিনা আসামিকে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহনের, নাকি পুলিশের কোনো দুর্বলতা রয়েছে প্রিজন ভ্যান বা অন্য কিছুর মধ্যে? অবশ্য জি দেখেন, পুলিশের অবশ্যই সক্ষমতা রয়েছে। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা কিন্তু পুলিশের সক্ষমতা না এটা প্রমাণ করে না, বরং পুলিশের সক্ষমতা আছে বলেই আজকে জঙ্গিবাদ নিধনে বাংলাদেশ পুলিশ একটি রোল মডেল এবং বর্তমান আমরা জঙ্গিবাদ দমনে যে উদাহরণ সৃষ্টি করেছি এটা সারা বিশ্ববাসী এটা তাকিয়ে দেখছে। আপনি মনে করছেন যে আসামি ছিনতাইগুলি বিচ্ছিন্ন ঘটনা বা আসামি ছিনতাইয়ের চেষ্টা বিচ্ছিন্ন ঘটনা? দেখেন, আমি এতটুকু বলতে পারি, যেহেতু আমি খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি দক্ষিণ হিসেবে কর্মরত আছি, আমি এখানে আমরা বিভিন্ন ভাবে যেভাবে পুলিশকে আমরা জঙ্গিবাদ দমনে বা জঙ্গিবাদ জনাব আব্দুল আরফ আপনাকে ধন্যবাদ। হাসিবুর রহমান বিলু ভাই আপনাকেও। এই ছিল আজকের রেডিও স্পিকে।